অতীতের ধুলোমাখা পথ বেয়ে যদি হারানো কোনো জনপদে ফিরে যাওয়া যেত তবে কেমন হতো, যেখানে ইট পাথরের প্রতিটি ভাঁজে মিশে আছে সুলতানি আমলের আভিজাত্য আর 12 ভূঁইয়াদের বীরত্ব গাঁথা, নীল চাষিদের হাহাকার আর মসলিন ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত সেই ঐতিহাসিক জনপদ সোনারগাঁও। ভ্রমণ বাংলাদেশের আজকের বিশেষ পর্বে আমরা আপনাদের নিয়ে যাব মধ্যযুগের বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও এবং রহস্যময় এক নির্জন নগরী পানাম সিটিতে। এই প্রামাণ্যচিত্রে আপনারা জানতে পারবেন এই অঞ্চলের ইতিহাস, স্থাপত্য শৈলী এবং ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য। আমাদের যাত্রা শুরু হলো ব্যস্ততম ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলিস্তান থেকে। যান্ত্রিকতার পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম, তখন থেকেই এক ধরনের রোমাঞ্চ কাজ করছিল মনে। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব মাত্র 25 কিলোমিটার, যা পাড়ি দিতে খুব বেশি সময় লাগে না। মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামার সাথে সাথেই চোখে পড়ল এক ভিন্ন আবহ, শহর আর গ্রামের এক অদ্ভুত সংমিশ্রণ। বাস থেকে নামলেই দেখা যায় সারি সারি সিএনজি আর ব্যাটারি চালিত অটোরিকশা। সোনারগাঁও জাদুঘর বা পানাম সিটি যাওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট যানবাহনগুলোই একমাত্র ভরসা। মোগরাপাড়া থেকে জাদুঘরের দূরত্ব খুবই সামান্য। অটোতে মাত্র 5 থেকে 7 মিনিটেই আপনি পৌঁছে যাবেন মেন গেটে। এখানে প্রবেশের জন্য মেন গেটের টিকিট ফি জনপ্রতি 50 টাকা। তবে বড় সর্দার বাড়ির ভেতরে প্রবেশ করতে হলে আপনাকে আলাদাভাবে 100 টাকার টিকিট সংগ্রহ করতে হবে। আমাদের সফরের প্রথম গন্তব্য ছিল বড় সর্দার বাড়ি। মূল জাদুঘর চত্বরে প্রবেশ করলেই হাতের বাম পাশে বিশাল এক রাজকীয় অট্টালিকা পর্যটকদের অভ্যর্থনা জানায়। এটি মূলত 19 শতকের শেষ ভাগে ধনাঢ্য হিন্দু ব্যবসায়ী ঐশ্বর্যকান্ত সাহা সর্দারের আবাসস্থল ছিল। ভবনটির দিকে তাকালে আপনি মুহূর্তে মুগ্ধ হতে বাধ্য হবেন। মোগল ও ভিক্টোরিয়ান বা ইউরোপীয় স্থাপত্য রীতির এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে এই প্রাসাদে। ভবনটির প্রধান ফটকের সূক্ষ্ম কারুকার্য সত্যি বিস্ময়কর। রঙিন কাঁচ আর ভাঙা চীনা বাসনের টুকরো দিয়ে তৈরি এই মোজাইক শিল্পকে স্থানীয়ভাবে চিনির টিকরি কাজ বলা হয়। দেখে মনে হবে কোনো নিপুণ শিল্পী যেন তার জীবনের শ্রেষ্ঠ মানচিত্রটি এই দেয়ালে এঁকে রেখেছেন। প্রাসাদের ভেতরে রয়েছে 84টি ছোট বড় কক্ষ। ইতিহাসবিদদের মতে একসময় এই কক্ষগুলোই ছিল বিশ্বখ্যাত মসলিন ও জামদানি বুননের অন্যতম প্রধান কেন্দ্র। দীর্ঘ সময় ভবনটি পরিত্যক্ত আর জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। পরবর্তীতে 2012 থেকে 2017 সালের মধ্যে অত্যন্ত নিপুণভাবে এর সংস্কার কাজ করা হয়। সংস্কারের পর প্রাসাদটি এখন তার হারানো জৌলুস ফিরে পেয়েছে। প্রাসাদের দুপাশে দুটি বিশাল শান্ত দিঘি এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দিঘির পাড়ে বসে প্রাসাদের ছায়া যখন টলটলে পানিতে পড়ে, তখন মনে হয় সময় যেন স্থির হয়ে গেছে। চুনসুরকির প্রলেপ মাখা এই দেয়ালগুলো আজও যেন সেকালের রাজকীয় উৎসব আর আভিজাত্যের ঘ্রাণ আগলে রেখেছে। বড় সর্দার বাড়ি দেখা শেষ করে আমরা প্রবেশ করলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘরের মূল চত্বরে। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলার লোকজ সংস্কৃতিকে সংরক্ষণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করেন। জাদুঘরের মূল ভবনে প্রবেশ করলে মনে হবে আপনি বর্তমান সময় থেকে ছিটকে প্রাচীন কোনো বাংলার সমৃদ্ধ পল্লীতে চলে এসেছেন। এখানে কাঁচের আলমারিতে সাজানো আছে গ্রাম বাংলার কৃষকের লাঙল, তন্তুবায়ের চরকা, গ্রামীণ নারীদের হাতের তৈরি নকশি কাঁথা, মাটির তৈজসপত্র আর কাঠের তৈরি নানা রকমের শিল্পকর্ম।
বাংলার কৃষ্টি, সংস্কৃতি আর শত বছরের ঐতিহ্য এখানে পরম মমতায় সাজানো আছে। জাদুঘরের বিশাল এলাকা জুড়ে রয়েছে ছায়া ঘেরা বাগান, আঁকাবাঁকা মেঠোপথ আর একটি বিশাল জলাশয়। চারপাশের এই শান্ত লেক আর ঘন সবুজ প্রকৃতি আপনার মনের সব ক্লান্তি দূর করে দেবে। এখানে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন বাংলার সাধারণ মানুষের সৃজনশীলতা কত গভীর ছিল। আপনার ছোট্ট সোনামণির বিনোদনকে আরো রঙিন করতে এখানে রয়েছে চমৎকার সব রাইড। ছোটদের পরম প্রিয় মিনি ট্রেন থেকে শুরু করে ঐতিহ্যবাহী নাগরদোলা, প্রতিটি রাইডই শিশুদের মনে বয়ে আনে অনাবিল আনন্দ আর এক অন্যরকম রোমাঞ্চকর উত্তেজনা। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে বা হালকা নাস্তার প্রয়োজন হলে আপনাদের জন্য পার্কের ভেতরে রয়েছে বেশ কিছু ছোট ছোট দোকান। এখান থেকে আপনারা মিনারেল ওয়াটার, চিপস, বিস্কুট সহ যাবতীয় প্রয়োজনীয় খাবার অনায়াসেই সংগ্রহ করতে পারবেন। সোনারগাঁও জাদুঘরে পা রাখলেই মনে হবে আপনি কয়েকশো বছর পেছনের কোনো এক শান্ত ও স্নিগ্ধ জনপদে চলে এসেছেন। বিশাল এলাকা জুড়ে রয়েছে সারি সারি প্রাচীন বৃক্ষ, রেইন ট্রি, মেহগনি আর বকুলের মায়া মাখানো ছায়া পুরো এলাকাটিকে শীতল করে রাখে। চারিদিকে সবুজ ঘাসে ঢাকা চাদর আর বাগানের স্নিগ্ধতা চোখের শান্তি দেয়। খোলামেলা পরিবেশ হওয়ায় এখানে সবসময় মৃদু বাতাস বইতে থাকে। দিঘির পাড়ে বসে সেই বাতাস উপভোগ করা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। শহরের যান্ত্রিকতা থেকে দূরে এখানে অসংখ্য পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়, যা আপনার মনকে মুহূর্তেই ভালো করে দেবে। বাংলার প্রাচীন ঐতিহ্য আর লোকজ শিল্পের এক অনন্য মিলনস্থল হলো এই কারুপল্লী। এখানে পা রাখলেই আপনি দেখতে পাবেন কারুশিল্পীদের নিপুণ হাতের জাদু। নিজের ঘরের কোণকে দেশীয় আভিজাত্যে সাজাতে কিংবা প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে এখান থেকে সংগ্রহ করতে পারেন বাঁশ ও বেতের তৈরি বাহারি শোপিস, মাটির সুবাস মাখানো শৈল্পিক মৃৎশিল্প কিংবা গ্রামীণ প্রশান্তি শীতল পাটি। এছাড়াও আভিজাত্যের প্রতীক জামদানি, সুই সুতা নিপুণ কারুকাজে মোড়ানো মায়াবী নকশিকাঁথা এবং ঝিনুকে তৈরি চমৎকার সব ঘর সাজানোর সামগ্রী আপনার কেনাকাটায় যোগ করবে এক ভিন্ন মাত্রা। জাদুঘর চত্বর ঘোরা শেষ করে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য রহস্যময় হারানো নগরী পানাম সিটির দিকে। জাদুঘর থেকে মাত্র কয়েক মিনিটের পথ পানাম সিটির প্রবেশ পথেই চোখে পড়বে একটা বিশাল বইয়ের ভাস্কর্য, যেখানে সংক্ষেপে এই শহরের ইতিহাস খোদাই করা আছে। গেট দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই পরিবেশটা একদম বদলে গেল। আমরা এখন দাঁড়িয়ে আছি 400 বছরের পুরনো এক পরিত্যক্ত শহরে। মাত্র 700 মিটার দীর্ঘ একটি রাস্তা আর তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 52টি ঐতিহাসিক অট্টালিকা। ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া আর লাল ইটের জ্যামিতিক কারুকাজ বলে দেয় একসময় এই শহরটি কতটা বৃত্তশালী ছিল। এই পানাম সিটি একসময় ছিল মসলিন বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। এখানকার ভবনগুলো কোনোটি একতলা আবার কোনোটি দোতলা। বিলেত থেকে আসা নকশা আর দেশি কারিগরদের হাতে জাদুতে তৈরি এই ভবনগুলোর কার্নিশ আর জানালার নকশা এখনো স্পষ্ট। দেশভাগের সময় এখানকার হিন্দু ব্যবসায়ীরা ভারতে চলে গেলে শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে, আর সেই থেকেই এটি নিস্তব্ধ। বণিকদের সেই কোলাহল আজ আর নেই। আছে কেবল ইতিহাসের না বলা হাজারো দীর্ঘশ্বাসের গল্প। বিকেলে নরম আলো যখন লাল ইটের দেয়ালগুলোতে পড়ে, তখন এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি হয়। প্রতিটি ভাঙা জানালা আর খসে পড়া চুন সুরকি যেন আপনাকে প্রাচীন কোনো গল্পের কথা বলতে চায়। আমাদের দেশের এই অমূল্য সম্পদগুলোকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় যখন হাঁপিয়ে উঠবেন, তখন একবারের জন্য হলো ঘুরে আসুন এই ঐতিহ্যের চত্বরে। এই স্মৃতিগুলো আপনার মনের মণিকোঠায় সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে। নিরাপদ এবং সচেতনভাবে ভ্রমণ করুন, পরিবেশ সুন্দর রাখুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পের সন্ধানে। আল্লাহ হাফেজ।